আসসালামু আলাইকুম। আমি দিল আফরোজ জান্নাত, প্রভাষক, সমাজকর্ম, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিবি স্কুল অ্যান্ড কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেকারত্ব সমস্যা, অর্থাৎ সামাজিক সমস্যা যে আমি তোমাদেরকে পড়িয়েছি সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে, সমাজকর্ম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে, যে তৃতীয় অধ্যায়টি হচ্ছে কি সামাজিক সমস্যা নিয়ে আলোচনা। এর আগেও আমি কয়েকটি ক্লাস এই সামাজিক সমস্যা থেকে নিয়েছি। আজকেও আমি এই আরেকটি সামাজিক সমস্যা বেকারত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমি বেকারত্বের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ বেকারত্বের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এছাড়াও বেকারত্বের কারণ, বাংলাদেশে এই বেকারত্বের প্রভাবটা কী ধরনের, অর্থাৎ বেকারত্বের প্রভাব এবং এই বেকারত্ব সমস্যা নিরসন করার জন্য সমাজকর্মী কী ধরনের ভূমিকা রাখতে পারে তা নিয়েও আলোচনা করব। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এই যে বেকারত্বটা পড়াচ্ছি এর ভিতর থেকেই যে সংজ্ঞাটা আমি এমনভাবে বলার চেষ্টা করব যাতে করে তোমরা এর বৈশিষ্ট্যগুলো সংজ্ঞা থেকেই বের করে নিয়ে আসতে পারো। যদি বৈশিষ্ট্যগুলো সংজ্ঞা থেকে বের করে নিয়ে আসতে পারো তাহলে অনায়াসে তুমি যে কোনো একটা উদ্দীপক আসুক পরীক্ষায় সামাজিক সমস্যা বেকারত্ব সম্পর্কে তোমরা সহজেই বুঝে ফেলতে পারবে যে এটি হচ্ছে কি বেকারত্ব সম্পর্কে নির্দেশনা দিচ্ছে। তাহলে চলো আমরা বেকারত্ব কি তা সম্পর্কে আলোচনা করি। সাধারণভাবে বেকারত্ব বলতে মানুষের কর্মহীনতাকে বোঝায়। যে একটা মানুষ তখনই বেকার হয় যখন সে শিক্ষিত হয়, অর্থাৎ এক কথায় সে যখন যোগ্যতা সম্পন্ন হয়, কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, তখন ওই ব্যক্তিটাকে কি বলা হবে? বেকার। তবে এই ক্ষেত্রে শিশু, বৃদ্ধ, শারীরিক ও মানসিকভাবে যারা অক্ষম এবং নির্ভরশীল যেসব মানুষ, এক কথায় তাদেরকে আমরা বেকার হিসেবে চিহ্নিত করতে পারবো না। অর্থাৎ এই শিশু, বৃদ্ধ, শারীরিক এবং মানসিকভাবে যারা অক্ষম ব্যক্তি তারা বেকার নয়। বেকারের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে বেকার তারাই যারা কাজ করতে ইচ্ছুক, অর্থাৎ কাজ চায়। কিভাবে? প্রচলিত মজুরির ভিত্তিতে, যে সে একটা কি করে, কাজের বিনিময়ে একটা মজুরি আশা করে, অর্থাৎ মাইনে বা বেতন আশা করে, কিন্তু তা সে পায় না, না পেয়ে সে কাজটা করে না, তখন ওই অবস্থাটাই হচ্ছে তার বেকার অবস্থা বা বেকারত্ব, আর ওই ব্যক্তিটা হচ্ছে কি বেকার। তো আমরা বেকারত্বের যদি সংজ্ঞাটা বিশ্লেষণ করতে যাই তাহলে যা আসে তা হচ্ছে তিনটা বৈশিষ্ট্যও আসে। যে সমস্ত লোক বা ব্যক্তি কাজ করে না, যে সমস্ত লোক বা ব্যক্তি কাজ করে না, অথবা যে সমস্ত ব্যক্তি কাজ করতে সক্ষম, আর হচ্ছে যারা আসলে কাজ করতে চায়। এই যে বললাম যে সমস্ত লোক কাজ করে না, করতে সক্ষম, আর কাজ করতেও চায় কিন্তু সে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ পায় না, তখন ওই ব্যক্তিটা কি থাকে? বেকার। এবং ওই ব্যক্তিটার যে একটা দরিদ্রতম একটা অবস্থা থাকে, যে অবস্থাটা থাকে, তার ওই অবস্থাটাই হচ্ছে বেকারত্ব। আমি আরো বলতে পারি যে বেকারত্ব হচ্ছে কি, তার সংজ্ঞাগুলো বললে আরো যে কয়েকটা বৈশিষ্ট্য প্রতীয়মান হয়। হচ্ছে বেকারত্ব একটা অস্বাভাবিক অবস্থা। নিশ্চয়ই সমাজের
কোনো ব্যক্তিরই কাম্য নয় যে আমি বেকার থাকব, আয় উপার্জনমূলক কাজের সাথে জড়িত থাকতে পারবো না। আমি আমার নিজের এবং পরিবারের মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারবো না। এটা কোনো ব্যক্তিরই কাম্য নয়। তাহলে কাম্য না হলে কি হয়, যে সে কি হয়, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে। অর্থাৎ বেকারত্ব হচ্ছে একটি অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দেয়। এছাড়াও যোগ্যতা ও সামর্থ্যের উপস্থিতি আছে ওই ব্যক্তির, কিন্তু কাজ নেই। আরো বলতে পারি যে এই বেকারত্বটা অর্থনৈতিক বিষয়ের সাথে জড়িত। যে এটি অর্থনৈতিক বিষয়ের সাথে জড়িত এ কারণেই যে কোনো পরিবারের কোনো সদস্য যদি কোনো কাজ করে, নিশ্চয়ই সেই কাজটি হবে আয় উপার্জনমূলক কাজ, যার মাধ্যমে সে মাইনে পেয়ে পরিবারের জন্য মৌলমানবিক চাহিদা পূরণে সচেষ্ট থাকবে। এছাড়াও এটি একাধিক সমস্যার উৎস। এই বেকারত্ব অর্থাৎ যে ব্যক্তি বেকার থাকে ওই ব্যক্তি নিজেই এক ধরনের সমস্যা, এবং যে পরিবারে ওই ব্যক্তিটি বসবাস করে ওই পরিবারের জন্য একটি বোঝাস্বরূপ, দেশের জন্য বোঝাস্বরূপ, এবং ওই বেকারত্ব থেকেই নিজের চাহিদাটা ঠিক মতো পূরণ করতে পারে না, তার পরিবারের চাহিদাটাও ঠিক মতো পূরণ করতে পারে না। এজন্য কি হয়, যে অনেকগুলো সমস্যা তৈরি হয়। অর্থাৎ তার দ্বারা পরিবারের অন্যান্য সদস্য নিরক্ষর হতে পারে, মৌলমানবিক চাহিদা পূরণ নাও হতে পারে, মানে হবে না, এটাই হচ্ছে কি স্বাভাবিক। এছাড়া অর্থনৈতিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়ে। ওই ব্যক্তিটি নিশ্চয়ই, আমাদের যে প্রায় 17 কোটি জনসংখ্যা আছে বাংলাদেশে, ওই ব্যক্তিও কিন্তু একজন সদস্য বা একজন ব্যক্তি বাংলাদেশের, কিন্তু সে কি অলস নয়, কিন্তু বেকার, কাজ করতে চায় কিন্তু সে কাজ পায় না। তাহলে তার দ্বারা কোনো কি হয় না, অর্থনৈতিক কোনো কাজের সাথে সে সম্পৃক্ত না, দেশেরও অর্থনীতিতে সে কোনো ভূমিকা রাখতে পারে না। তাছাড়াও ব্যক্তিটি নিজের অর্থাৎ পারিবারিক অর্থাৎ ব্যক্তিগত জীবনে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করে। এই যে আমি কতগুলো বৈশিষ্ট্য বললাম বেকারত্বের, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার কোনো একটা উদ্দীপকে থাকে তাহলে আমি সহজেই ধরে নিব এটি হচ্ছে কি বেকারত্ব সম্পর্কে নির্দেশনা দিচ্ছে। এই বেকারত্ব সম্পর্কে অনেক মনীষী অনেক ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে পিগুর সংজ্ঞাটি, এসি পিগুর সংজ্ঞাটি হচ্ছে প্রণিধানযোগ্য। তিনি বেকারত্ব সম্পর্কে যে সংজ্ঞাটি প্রদান করেন তা হচ্ছে, প্রচলিত মজুরির ভিত্তিতে যখন কোনো ব্যক্তি কাজ করতে ইচ্ছুক কিন্তু সে প্রচলিত মজুরির ভিত্তিতে সে কাজটা পাচ্ছে না, তখন ওই ব্যক্তিকেই বেকার হিসেবে বলা যায়। অর্থাৎ ওই ব্যক্তিটি হচ্ছে কি বেকার। এছাড়াও বলতে পারি যে কোনো একটা ব্যক্তি যদি কোনো রকম মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয় তখন ওই অবস্থাটাকেই কি বলা হয়, বেকারত্ব বলা হয়। বেকারত্ব হচ্ছে বাংলাদেশের জন্য কি একটা অভিশাপ। যে বাংলাদেশে প্রায় 17 কোটি জনসংখ্যা, আর আমাদের এই 17 কোটি জনসংখ্যার মধ্যে 6,35,00,000 হচ্ছে কাজের সাথে মানে কাজ করার সামর্থ্য আছে, কিন্তু কাজ করছে মাত্র 5,80,00,000। বাকিটা কি সবই বেকার, অর্থাৎ কাজ করতে পারছে না। এবার আসি হচ্ছে বেকারত্বের কারণ সম্পর্কে। কেন বেকারত্বের জন্ম হয়? প্রথম কারণটাই হচ্ছে অধিক জনসংখ্যা। বাংলাদেশ
বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে এই আয়তনের এই দেশটিতে জনসংখ্যা হচ্ছে প্রায় 16,80,00,000, অর্থাৎ প্রায় হচ্ছে 17 কোটি। এই 17 কোটি জনসংখ্যার মধ্যে কর্মক্ষম লোক হচ্ছে 6,35,00,000। কর্মক্ষম হচ্ছে 6,35,00,000, কিন্তু কাজের সাথে জড়িত হচ্ছে 5,80,00,000। আর বাকি সবই হচ্ছে কি বেকার, অর্থাৎ কাজ পাচ্ছে না। এই যে অধিক জনসংখ্যা যদি না থাকতো, তাহলে শিক্ষিত সবাই যে কোনো কাজের সাথেই জড়িত হতে পারত, সম্পৃক্ত থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারত। এবার আসি কৃষিভিত্তিক অর্থনীতি। বেকারত্বের আর একটি কারণ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে কৃষির সাথে বেশি জড়িত। দেশে প্রায় 45.1% লোক যে কোনো কাজ অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতির সাথে জড়িত। এর কারণে কি হয় যে সে কৃষির উপরই পুরোপুরি নির্ভরশীল, অন্য কাজের আশাও করছে না। এর কারণেই সে কি হয়ে থাকছে, বেকার হয়ে থাকছে। এছাড়াও আমাদের দেশটাতে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষার কোনো মান নেই। যে আমি পরীক্ষা দিলেই ফার্স্ট ক্লাস পাচ্ছি, আমি পরীক্ষা দিলেই পাশ করে যাচ্ছি, এই যে শিক্ষার হার বাড়ানো, আমরা এই শিক্ষকতা পেশায় থেকে এমন অনেক শিক্ষক আছি যারা কি অনায়াসে কোনো খাতা মূল্যায়ন না করে নির্বিঘ্নে আমরা মার্কস দিয়ে দেই। তাহলে আমি খাতাটা ঠিকমতো পূরণ করলাম না। আমাদের শিক্ষকের মধ্যেই যদি এই ধরনের প্রবণতাটা লক্ষ্য করা যায়, নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায়, তাহলে ওই শিক্ষক কি ধরনের ছাত্রছাত্রী তৈরি করবে? এই যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণেও দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজের সীমিত সুযোগ হচ্ছে আর একটি কারণ। যে আমি যে ধরনের পড়ালেখা করে আসছি বা যে বিষয় নিয়ে পড়ালেখা করে আসছি, সেই বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে কোনো কাজ পাচ্ছি না, এই জন্যও আমি কি বেকার। এরপরে হচ্ছে নিরক্ষরতা। যে এই যে শিক্ষার অভাব, শিক্ষার অভাবের কারণেই সে নিরক্ষর হয়, আর নিরক্ষরতা থাকার কারণেই সে বেকার হয়। তারপরে হচ্ছে দারিদ্র। বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে, অনুন্নত দেশ থেকে সবেমাত্র উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, অর্থাৎ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তবুও দারিদ্রতা কাটেনি। এই দারিদ্রতা নিয়ে কোনো একটা মানুষ কি করতে পারে না, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, পরবর্তীতে সে নিরক্ষর থাকে এবং এই নিরক্ষরতা থেকেই তার বেকারত্বের জন্ম হয়। তারপরে আসি প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেও অনেক মানুষ বেকার হয়। যেমন এখন আমরা বলতে পারি যে এই করোনা মহামারী, এই মহামারীটা হচ্ছে কি এক ধরনের দুর্যোগ। এই দুর্যোগের সময় আমরা জানি অনেক মানুষ কর্মচ্যুত হয়েছে, যারা এখন বর্তমানে মৌলমানবিক চাহিদাটাও ঠিক মতো পূরণ করতে পারছে না। এই যে অনেক ব্যক্তি কাজের সাথে জড়িত ছিল, এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে অনেক মানুষই বেকারত্বের জীবনযাপন করছে। তারপরে আরেকটি আছে রাজনৈতিক অস্থিরতা। এই রাজনৈতিক অস্থিরতাও বেকারত্বের একটি অন্যতম কারণ। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই বেকারত্ব কাদের উপর কি ধরনের প্রভাব ফেলে, যে এই প্রভাব নিয়েও আমি আলোচনা করব। এখন দেখো যে এই বেকারত্ব প্রথমেই যে প্রভাবটি ফেলে, আমাদের দেশের যে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।
যখন আমি বসে থাকবো তখন আমার দ্বারা কি কোনো কাজ করাই সম্ভব হবে না, আর যখন কাজই করব না তখন আমার দ্বারা কোনো উৎপাদনও আশা করা যায় না। তাহলে বেকারত্বের প্রভাবে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, মানব সম্পদের অপচয় হয়। জনসংখ্যা অভিশাপ নয়, জনসংখ্যা আশীর্বাদ। তখনই যখন ওই জনসংখ্যাকে আমি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারবো, বিভিন্ন শিক্ষার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। এই শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে যদি কোনো জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তবেই ওই জনসংখ্যা আশীর্বাদ রূপে পরিগণিত হয়, নতুবা মানব সম্পদের অপচয় হয়। নির্ভরশীলতা বৃদ্ধি। কোনো একটা ব্যক্তি যখন কোনো কাজের সাথে জড়িত থাকতে পারে না, অর্থাৎ মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারে না, তখন ওই ব্যক্তিটি অন্য একটা ব্যক্তির উপর নির্ভরশীল হয়। এছাড়াও বেকারত্বের কারণে দারিদ্র্যের হার বৃদ্ধি পায়, নিম্ন জীবনমান চলে আসে, এবং এই দারিদ্রতা থেকে যে বেকারত্বের সৃষ্টি হয় তার কারণে বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলাও তৈরি হয়। আর এই সামাজিক বিশৃঙ্খলারই আরেকটি রূপ হচ্ছে অপরাধ। বেকারত্ব, বেকার জীবন খুবই দুর্বিষহ এবং অভিশপ্ত জীবন। যে ব্যক্তি বেকার থাকে সেই ব্যক্তিটাই শুধুমাত্র উপলব্ধি করে যে ওই জীবনটা তার কি ধরনের জীবন। তখন সে ওই জীবন থেকে বের হওয়ার জন্য বা অন্যের কটূক্তি সহ্য করতে না পেরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের হতাশা ও হীনমন্যতায় ভোগে। এছাড়াও সে মানসিকভাবে অস্থির থাকে, যা ব্যক্তিত্বের বিপর্যয় ঘটায়। যা ওই ব্যক্তির কি ব্যক্তিত্ব বলতে কোনো কিছু থাকে না এবং নৈতিক মূল্যবোধেরও অবক্ষয় ঘটে। যে যখন আমি আমার মৌলমানবিক চাহিদা, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমার যে চাহিদা, সেই চাহিদাটি ঠিকমতো পূরণ করতে পারবো না, তখন আমি যে কোনো অবস্থায় আমার ওই মৌলমানবিক চাহিদা অথবা যে কোনো ধরনের চাহিদা আমি পূরণ করার চেষ্টা করব যে কোনো উপায়ে, সেটা নীতির ভিতরে থেকে হোক বা নীতির বাইরে গিয়েও হোক। নীতির বাইরে গিয়ে যখনই হবে তখনই সেটা হবে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এতক্ষণ আমি বেকারত্ব সম্পর্কে ধারণা এবং এটার কারণ, বৈশিষ্ট্য এবং প্রভাব নিয়ে আলোচনা করলাম। এবার আমি যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমাজকর্মীর কি ভূমিকা এই বেকারত্বটা রোধ করার ক্ষেত্রে। একেবারে যদিও নিঃশেষ করা যাবে না, তবুও সমাজকর্মী চায় সুস্থ স্বাভাবিক একটা জীবন দিতে সমাজের মানুষের। কিভাবে? সমাজকর্মী তার সমাজকর্মের যে পদ্ধতি আছে, কৌশল আছে, জ্ঞান, দক্ষতা এবং নীতি, সেগুলো প্রয়োগ করে যেভাবেই হোক সে চায় যে সমাজ থেকে যাতে বেকারত্বটা দূর করা যায়। এই জন্যই সমাজকর্মী কিছু পরিকল্পনা গ্রহণ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন। এই যে বেকার, বেকার কে, কি ধরনের বেকার, বা ওই ব্যক্তি কি ধরনের কাজ করতে ইচ্ছুক, তার বয়স, মানসিক অবস্থা সব কিছু বিবেচনা করে সমাজকর্মী ওই বেকার ব্যক্তিটিকে সাহায্য করে যে তুমি যে কোনো কাজের সাথে, যে কাজটি তুমি পারো সেই কাজের সাথে সম্পৃক্ত হও। সম্পৃক্ত হয়ে এই বেকারত্ব থেকে বের হয়ে আসো এবং আয় উপার্জনমূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে নিজের, পরিবারের, সমাজ তথা রাষ্ট্রের বোঝা থেকে বের হয়ে আসো। এজন্যই এই সমাজকর্মী কিছু বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করে এবং তা বাস্তবায়নেরও চেষ্টা করে।
তারপরে সমাজকর্মী যা করে তা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা। যে আমি যে কাজটাই পারি, আমার ভিতরে যে সুপ্ত ক্ষমতাটা আছে সেটাকে বের করে নিয়ে আসতে সমাজকর্মী ব্যাপক ভূমিকা চালায়। যে আমি আসলে কি পারি, কি করতে পারি, সমাজকর্মী ওই অসহায় বেকার ব্যক্তির সাথে কিছুক্ষণ কথা বলে, কথা বলে তার ভিতর থেকে কথাগুলো নেয়ার চেষ্টা করার পর সে দেখে যে এই ব্যক্তি দেখা যায় যে নিজে কোনো চাকরি না করুক, যে কোনো ধরনের কাজের সাথে সে জড়িত থেকে সৎ পথে উপার্জন করতে পারে, তখন তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করারও চেষ্টা করে। বা অন্য অন্য ক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো অবস্থানে কাজের সংস্থান সৃষ্টিতেও সহায়তা করে। সহজ শর্তে ঋণ প্রদান, বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়, যাতে সে ঋণের টাকা নিয়ে সে কি করতে পারে, অনায়াসে কোনো একটা কাজের সাথে জড়িত থাকতে পারে, অর্থাৎ সে বেকার না থাকে। এরপরে পরবর্তীতে আসি, আত্মনির্ভরশীল হতেও সহায়তা করে। যে নির্ভরশীলতা থেকে বের করে নিয়ে আসার জন্য ওই বেকার ব্যক্তিটিকে যে কোনো আয় বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত করে। যেমন হাঁস মুরগির খামার, মৎস্য খামার, কৃষি খামার, এই ধরনের কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে চেষ্টা করে যে তুমি আত্মনির্ভরশীল হও। এছাড়াও বৃত্তিমূলক প্রশিক্ষণ, সমাজকর্মী আরও চেষ্টা করে যে তুমি বিভিন্ন ধরনের কাজগুলো করো, যদি এই কাজে তুমি সফল হও তাহলে সরকারি বা বেসরকারিভাবে তোমাকে কি করা হবে, কিছু বৃত্তি প্রদান করা হবে, উৎসাহ প্রদান করা হবে, তখন ওই ব্যক্তিটি কাজে সম্পৃক্ত হয়ে কাজে সফলও হয়। রোগমুক্ত জীবন গঠনে সহায়তা, সুস্বাস্থ্যই যে কোনো কাজের স্পৃহা তৈরি করে। যদি যে কোনো ব্যক্তির স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা যে কোনো কঠিন কাজ সহজেই করা সম্ভব হয়। এই জন্য সমাজকর্মী রোগমুক্ত জীবন গঠনেও ব্যক্তিকে সহায়তা করে। যেমন পরিবার পরিকল্পনার সাথে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে, অথবা যে ঘরোয়া কিছু টিপস দিয়ে হলেও তাকে সুস্থ রাখার চেষ্টা করে। নারীদের কর্মে যাবার অনুপ্রেরণা, এটা হচ্ছে সমাজকর্মীর আরেকটি কাজ। যে নারীদেরকে বোঝাবে যে তোমরা হচ্ছে একটা দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা, যদি এই অর্ধেক জনসংখ্যায় যদি বেকার থাকে, কর্মহীন থাকে, তাহলে এই অর্ধেক জনসংখ্যাটা যে কোনো দেশের জন্য বোঝাস্বরূপ। তাহলে এই যদি বোঝা থাকে অর্ধেক নারীরাই, তাদেরকে কর্মে নিয়ে আসার জন্য সমাজকর্মী কী করে, কাজ করে থাকেন। কিভাবে তাদেরকে শিক্ষিত করার মাধ্যমে অথবা শিক্ষার আলো দিয়ে তাদেরকে বোঝানো হয় তোমরা কোনো একটা অর্থনৈতিক কাজের সাথেও জড়িত থাকো, ঘরের কাজে পাশাপাশি, তবেই তোমরা কি হবে, দেশের এবং নিজের জন্য কিছু করার অনুপ্রেরণা পাবে। সামাজিক মূল্যবোধের সংস্কার, এই কাজটিও সমাজকর্মীর দ্বারাই হয়। এবং রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, বর্তমানে হোক, অতীতে হোক বা যে কোনো সময়ে হোক, সমাজকর্মী সেই রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখে। আজ আমি বেকারত্ব সম্পর্কে পুরো আলোচনা করার চেষ্টা করলাম। যদিও এই অনলাইন ক্লাস 20 থেকে 25 মিনিটের বেশি নিলে হয়তো কেউ দেখার আগ্রহ হারিয়ে ফেলে, এজন্য যতটুকু পেরেছি এটুকু সময়ের মধ্যেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজ যে আমি বেকারত্ব সম্পর্কে, বেকারত্বের সংজ্ঞা,
কারণ, বৈশিষ্ট্য, প্রভাব এবং বেকারত্ব নিরসনে সমাজকর্মী কী ধরনের ভূমিকা হতে পারে যে আলোচনা করলাম, নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।